আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি এবং এডমিশন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা একাদশ দ্বাদশ শ্রেণীর যে গুরুত্বপূর্ণ কবিতা কপোতাক্ষ নদ, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ নিয়ে আমরা আলোচনা করব। এই কপোতাক্ষ নদ কবিতা থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসে, একাদশ দ্বাদশে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসে, এছাড়াও বিসিএস সহ অন্যান্য চাকরিতে যত ধরনের এমসিকিউ আসে, সবগুলোই আজকে আমরা এক ক্লাসে সব আলোচনা করব। টপ টু বটম, এ টু জেড আলোচনা হবে। কোথা থেকে সৃজনশীল আসে, কিভাবে উত্তর করতে হয়, কোথা থেকে এমসিকিউ আসে, কিভাবে সঠিকভাবে সঠিক উত্তর দিতে হয়, আমরা সব আজকের এই ক্লাসে দেখব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি বাংলা সাহিত্যের এবং একাদশ দ্বাদশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা কপোতাক্ষ নদ। এটা লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং যিনি বাংলা চতুর্দশপদী কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমেই রয়েছে কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে 1824 সালে জন্মগ্রহণ করেন। 25শে জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন। মনে রাখতে হবে, জেলার নাম হলো যশোর, থানার নাম হলো কেশবপুর, গ্রামের নাম হচ্ছে সাগরদাড়ি গ্রাম। তার এই যে সাগরদাড়ি যে গ্রাম, এই গ্রামের পাশেই, এই গ্রামেই কিন্তু তিনি বড় হয়েছেন ছোটবেলা থেকে, এবং এই গ্রামেরই একটি নদ হচ্ছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের পাশে একটি গাছের ছায়ায় বসেই কবিতার শৈশবকাল কাটিয়েছেন এবং অজস্র স্মৃতি, অজস্র এখানে তার সেই রোমান্টিকতা, অনেক তার স্মৃতি বিজড়িত এই জায়গা হচ্ছে কপোতাক্ষ নদের তীর। এই জন্য তিনি বড় হয়ে কবি যখন বাস্তব জীবনে প্রবেশ করেছেন, তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলাতে গিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে বিশ্বকবি হয়ে ওঠার জন্য তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করেছিলেন। ফ্রান্স রাষ্ট্রে যখন অবস্থান করেছিলেন, তখনও তিনি এই তার ছোটবেলার স্মৃতি বিজড়িত এই কপোতাক্ষ নদকে তিনি স্মরণ করে, কপোতাক্ষ নদের সেই স্মৃতির কথা মনে পড়ে তিনি কিন্তু স্মৃতি বিজড়িত হয়ে গেছিলেন। তিনি তখন সেই কপোতাক্ষ নদ, তার অমর সৃষ্টি, এই কপোতাক্ষ নদকে তিনি কবিতা লিখেছিলেন এই নদকে নিয়ে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হলো 1824 সালে, এটা কিন্তু পরীক্ষায় আসে। 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে তার জন্মগ্রহণ হয় এবং তার মূল নাম ছিল কিন্তু মধুসূদন দত্ত, এবং আমরা এই দত্ত নাম দিয়েই কিন্তু বুঝতে পারি তিনি ছিলেন সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোক। পরবর্তীতে 1843 সালে, এটা কিন্তু পরীক্ষায় আসে, 1843 সালে তিনি কিন্তু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তারপর থেকে তার নামের সাথে যুক্ত হয়ে যায় মাইকেল। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। আমরা তো আগেই বললাম, এই যে দত্ত, এই যে সেন, হিন্দুদের কিন্তু বা সনাতন ধর্মের এরকম কিছু জিনিস থাকে, বংশের পদবি থাকে, যেমন দত্ত, কেউ থাকে সেন, এরকম কিন্তু তারা, আবার কেউ থাকে হালদার, এরকম থাকে। আবার মুসলিমদের যেমন রয়েছে হোসেন, হাওলাদার, শেখ, এরকম রয়েছে। তাহলে তিনি কিন্তু হিন্দু পরিবারের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম ছিল জাহ্নবী দেবী। ওকে, মধুসূদন প্রাথমিক শিক্ষা শুরু হয় সাগরদাড়ির গ্রামের পাঠশালায়। সৈকতেই তিনি ইংরেজি ভাষায় তিনি খুব দক্ষ ছিলেন এবং এটার প্রতি তার একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। পরবর্তীতে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এ সময় তিনি ডি রোজিও প্রভাবিত ইয়ং বেঙ্গল দল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। অর্থাৎ এই যে ইয়ং বেঙ্গল যে একটা দল ছিল, এই দলের লিডার ছিলেন হলো ডি রোজিও। এই ডি রোজিও কিন্তু এই বাংলার যারা তরুণ, ধামাল তরুণ যারা ছিল, তাদেরকে বাংলা ভাষার চেয়ে ইংরেজি ভাষায় পড়ার প্রতি, ইংরেজি ভাষা শেখার প্রতি তাদেরকে উৎসাহ দিতেন এবং তাদেরকে বলতেন, ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, ইংরেজি যেহেতু বিশ্ব ভাষা, সুতরাং এই ভাষায় সবাই খুব আগ্রহ, খুব তোমরা পাণ্ডিত্য অর্জন করো, যাতে তোমরা বিশ্ব নাগরিক হতে পারো। পরবর্তীতে বাল্যকাল থেকেই মধুসূদন ইংরেজি কবিতার প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। বিলেতে গিয়ে তিনি বড় কবি হবেন। বিলেতে গিয়েছিলেন, বিলেত মানে কি? লন্ডন যেটাকে আমরা বলি, অর্থাৎ যুক্তরাজ্যের যে রাজধানী লন্ডন,
সেখানে গিয়ে তিনি ব্যারিস্টারি পড়তেও গিয়েছিলেন এবং সেখানে একইভাবে তিনি ইংরেজি শিখে সেই দেশে তিনি বড় কবি হবেন এরকম একটা চিন্তা তার ছিল। এই উদ্দেশ্যে তিনি 1842 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ওকে, কি বলছে যে বিলেতে গিয়ে তিনি বড় কবি হবেন এবং এটা তার বাল্যকালের স্বপ্ন ছিল, অর্থাৎ তিনি বড় কবি হবেন, এই যে যুক্তরাজ্যে যাবেন, সেখানে খ্রিস্ট ধর্মের লোক বেশি, আধিক্য বেশি, তার কিন্তু এরকম একটা লোভ তার মধ্যে কাজ করেছিল তিনি খ্রিস্ট ধর্ম নেওয়ার ক্ষেত্রে। এই উদ্দেশ্যে তিনি 1842 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1842 সালে কিন্তু এই জায়গাটায় লেখা থাকলেও প্রকৃত কিন্তু হচ্ছে 1843 সাল। আমরা একটু এই জায়গাটা কাট করে নিলাম। ওকে, 1843 সালে, প্রকৃত পক্ষে এটা হবে না, 1843 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার নামের সাথে তখন মাইকেল চলে আসে। 1862 সালে মাইকেল মধুসূদন দত্ত ইউরোপে যান, সেখানে তিনি লন্ডনে ব্যারিস্টারি পাশ করেন। লন্ডন থেকে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে যান, বেশ কয়েক বছর সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে কাটান। তাহলে এইখান থেকে আমরা একটা বিষয় জানি যে 1824 সালে তার জন্ম হলো বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। পরবর্তীতে তিনি ছোটবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি একটা অনুরাগী ছিলেন। ইংরেজি ভাষার প্রতি তার একটা আলাদা একটা টান তিনি অনুভব করতেন। বড় হওয়ার পর তিনি চিন্তা করলেন ইংরেজি ভাষা বিশ্বভাষা, এটাই তিনি নিজেকে বড় কবি হিসাবে আবিষ্কার করবেন। পরবর্তীতে তিনি এই যে 1842 সালে কিন্তু তিনি লন্ডন গমন করেন। 1862 সালে কিন্তু তিনি তার কি ব্যারিস্টারি কমপ্লিট করেন। কোথায়? লন্ডন থেকে। যুক্তরাজ্যের যে রাজধানী ইউকে, যেটাকে আমরা বলি ইউকে, যুক্তরাজ্যের রাজধানী যে লন্ডন, ওকে, ইউকে ইউনাইটেড কিংডম, বাংলায় বলা হয় যুক্তরাজ্য। ইউকে যেটা ইউনাইটেড কিংডম, ইংরেজিতে, বাংলায় হলো যুক্তরাজ্য। এখানে কিন্তু একসাথে 4টা দেশ, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, আর কি ইংল্যান্ড, আর হলো ওয়েলস। যুক্তরাজ্যে কয়টা দেশ? 4টা দেশ একসাথে। কি কি? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আবার বলছি স্কটল্যান্ড, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, আর একটা হলো ওয়েলস। এই 4টা দেশ, এদের রাজধানীর নাম হচ্ছে কি? লন্ডন। সেখান থেকে 1862 সালে তিনি ব্যারিস্টারি পাশ করেন। পরবর্তীতে কিন্তু সেখান থেকে তিনি ব্যারিস্টারি পাশ করে ফ্রান্সের ভার্সাই নগরীতে গমন করেন এবং সেখানে বসেই তিনি বিখ্যাত সেই ক্যাপটিভ লেডি, অর্থাৎ ইংরেজি সাহিত্য লেখা শুরু করেন। কিন্তু তার এই যে ক্যাপটিভ লেডি, ওকে, এটা মনে রাখতে হবে, ক্যাপটিভ লেডি, তার বিখ্যাত ইংরেজি সাহিত্যের বই, কিন্তু এই ফ্রান্সের ভার্সাই শহরে বসে ইংরেজিতে তিনি এই যে ক্যাপটিভ লেডি লিখেছেন, এটা কিন্তু ইংরেজ সাহিত্য প্রেমীরা, এই বিদেশি কোনো ব্যক্তি, বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি ইংরেজি কবিতা লিখবে আর সেটা তারা পড়বে, এটা তারা মানতে পারেনি। ওকে, পরবর্তীতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ফকিরের বেশে একেবারে গরিব হয়ে গেলেন এবং তিনি এক পর্যায়ে বুঝতে পারলেন যে তিনি মাতৃভাষা ছেড়ে ইংরেজি ভাষায় চলে আসছেন। এই ভিখারির মতো নিজের সম্পদ রেখে আর এক জায়গায় ভিক্ষা করতে আসছে, নিজের বাংলা ভাষা রেখে তিনি ইংরেজি ভাষায় ভিক্ষুকের মতো ভিক্ষা করতে আসছে, এটা তার পরবর্তীতে উপলব্ধি হয়েছে। কিন্তু তখন তিনি জীবনের শেষ প্রান্তে, এবং 1843 সালে যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, তখন কিন্তু তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে তেজ্যপুত্র করে দিল। এবং তেজ্যপুত্র করার পরে তার সম্পত্তি কিন্তু, তিনি কিন্তু রাজ পরিবারের সন্তান ছিলেন, তার পিতা অত্যন্ত ধনাঢ্য ছিল, কিন্তু যখনই সন্তান খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন, তাকে তেজ্যপুত্র দিয়েছেন। সেখান থেকে তাকে 4 বছর তার খরচ দিয়েছিলেন। পরবর্তীতে তার পিতা তাকে আর কোনো খরচ দেননি। তখন তিনি তার নিকট বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছ থেকে ধার করে চলতেন। তিনি অত্যন্ত বিলাসী জীবন যাপন করতেন, কিন্তু জীবনের শেষ পরিণতিতে এসে তিনি করুণ মৃত্যুর সম্মুখীন হন। তিনি প্রচন্ড রকম অর্থাভাবে তিনি কাটাইতেন। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাঝে মাঝে তাকে কিছু টাকা দিয়ে হেল্প করতেন। এইভাবে তার জীবন চলেছে। প্রথমে ইংরেজি ভাষায় কবিতা রচনা করলেও কিছুদিনের মধ্যেই তিনি বাংলা ভাষার অনুরাগী হয়ে ওঠেন। ইংরেজি ভাষায় তিনি কবিতা রচনা করে দেখছেন যে এই কবিতা আসলে কেউ বিদেশে পাঠ করছে না, তার বইগুলো কেউ কিনছে না। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বাংলা ভাষায় তিনি লেখা শুরু করবেন এবং বাংলা ভাষায় তিনি বাংলা সাহিত্যের কিন্তু ভালো তিনি কবি হয়ে উঠেছিলেন। এবং তিনি কিন্তু মহাকাব্য লিখেছেন, মেঘনাদবধ মহাকাব্য তিনি লিখেছেন। তিনি কিন্তু সেই চতুর্দশপদী কবিতা, যেটা ফ্রান্সের পেত্রাক, পরীক্ষায় কিন্তু আসে,
সনেট যেটাকে আমরা বলি ইংরেজিতে সনেট, SONNET, সনেট, এটাকে বাংলায় আমরা বলি চতুর্দশ পদী কবিতা, চতুর্দশ পদী কবিতা, ইংরেজিতে বলা হয় সনেট। এটা কিন্তু ফ্রান্সের কি পেত্রাক, এই সনেটের জনককে ফ্রান্সের পেত্রাক। পেত্রাক হলো মূল যে সনেট, ফ্রান্সের পেত্রাক, এই কবির নাম হলো পেত্রাক, তিনি হলেন সনেট বা চতুর্দশপদী কবিতার জনক। কিন্তু বাংলাদেশে বাংলা সাহিত্যে এই চতুর্দশপদী কবিতা নিয়ে আসছেন মূলত এই মাইকেল মধুসূদন দত্ত। তার বিষয় ভাবনা, জীবনার্থ, প্রকরণ শৈলী স্বাতন্ত্র্যে মধুসূদনের রচনা আধুনিকতার শিখর স্পর্শী, অমৃতাক্ষর ছন্দরীতির আবিষ্কার, মেঘনাদ বধ কাব্য রচনা তার অমর কীর্তি। পরীক্ষা কিন্তু চলে আসবে, মাইকেল মধুসূদন দত্ত যত রচনা রেখেছেন সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে কার্যকর, বাংলা সাহিত্যে একেবারে শিখর স্পর্শ করেছে, সেটা হলো মেঘনাদ বধ কাব্য। এটা শুধু কাব্য নয়, মহাকাব্য, এটা মহাকাব্য, মেঘনাদ বধ মহাকাব্য, এটা হলো তার মেঘনাদ বধ কাব্য, যেটা এটা মূলত একটা মহাকাব্য। আমরা এরকম এই মেঘনাদ বধ কাব্যটা কি, এটা হলো মহাকাব্য, এটা হলো তার অমর কাব্য। মহাকাব্য তিনি লিখেছেন মেঘনাদ বধ, সনেট লিখেছেন তিনি, যেমন আজকের যে কপোতাক্ষ নদ, এটাই তো তার সনেট, অর্থাৎ চতুর্দশপদী, বাংলা চতুর্দশপদী কবিতা। পত্রকাব্য লিখেছেন, প্রহসন লিখেছেন তিনি, ট্রাজেডি নাটক লিখেছেন, যেগুলোর মধ্যে শেষের দিকে খুব ট্রাজেডি, খুব বিয়োগান্তক ঘটনা, খুব করুণ মৃত্যুর ঘটনা ঘটে, সেগুলোকে ট্রাজেডি বলা হয়, ট্রাজেডি নাটক। এরকম বাংলা সাহিত্যে তিনি বিভিন্ন জিনিস প্রথম প্রবর্তন করেন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনি কিন্তু কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান এবং এখানেই তিনি থেকে যান। তার কাব্যগ্রন্থ, তিনি বিভিন্ন ধরনের কাব্য লিখেছেন, কবিতার বই, কাব্যগ্রন্থ বলতে কবিতার বই, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, বীরঙ্গনা কাব্য। আচ্ছা, বীরঙ্গনা কাকে বলে, এটা কিন্তু পরীক্ষা আসে, বীরঙ্গনা কাকে বলে? ওকে, যে সমস্ত পুরুষরা যুদ্ধ থেকে ফিরে আসে তাদেরকে বলে মুক্তিযুদ্ধ, আর যে সমস্ত নারীরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসে তাদেরকে বলে বীরঙ্গনা। ওকে, বীরঙ্গনা বলা হয় ওকে যারা যুদ্ধের ময়দানে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে জীবিত হয়ে ফিরে আসেন যে সমস্ত মহিলা, তাদেরকে বীরঙ্গনা বলা হয়। ওকে, এরপর নাটক কি কি আছে তার? পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারী কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, এটা কিন্তু পরীক্ষা আসে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে এই যে কৃষ্ণকুমারী। প্রহসনমূলক, প্রহসন মানে কি? হাসাহাসি, তামাশা, প্রহসন যেটাকে বলি আমরা, একেই কি বলে সভ্যতা। অর্থাৎ কিছু তৎকালীন সময় কিছু ছেলেরা ইংরেজি শিখে বাংলা ভাষাকে ঘৃণা করা শুরু করলো, সেটাকে তখন এই কবি তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে লিখলেন, এটাকেই কি বলে সভ্যতা। ওই সমস্ত ছেলেরা শুধু ইংরেজি কিছু শিখেই যে হ্যাঁ, দিস ইজ মিস্টার জাকির হোসেন, ইন দিস টাইম আই এম এ টিচার অফ ইনোভেশন কোচিং, এইরকম ওই সময় কিছু ছেলেরা ইংরেজি শিখে নিজেদেরকে বিরাট একটা পণ্ডিত মনে করলো, তারা সভ্যতাকে প্রতিষ্ঠিত করে ফেললো, এইরকম একটা ব্যাপার। তখন কেবল ইংরেজি কিছু লোকে শিখে নিজেদেরকে বিরাট এক মহানায়ক হিসেবে ভাবা শুরু করলো, তাদেরকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে প্রহসন লিখেছেন, একেই কি বলে সভ্যতা। বুড়ো শালিকের ঘাড়েরও, একজন বুড়ো ব্যক্তি বুড়ো বয়সে তিনি বিয়ে করার জন্য একটা ভীমরতি জাগে, এটাকে তিনি লিখেছিলেন বুড়ো শালিকের ঘাড়েরও। এরপরে আমরা দেখি এখানে কি বলছে, পাঠ পরিচিতির মধ্যে কি কি রয়েছে। বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী নামক সনেট কাব্য থেকে কপোতাক্ষ নদ এই কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে কপোতাক্ষ নদ এই কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে পরীক্ষা আসতে পারে। সেই বইটার নাম হলো, তার যে একটা বই রয়েছে সেই বইটার নাম কবিতার বই, এটা হলো চতুর্দশপদী কবিতাবলী। ওই যে কবিতার বইটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এই বই থেকেই মূলত এই কবিতাটা নেওয়া হয়েছে, কপোতাক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে।
এই কবিতায় কবির শৈশবে দেখা কপোতাক্ষ নদের প্রতি তার ভালোবাসার অন্তরালে মূলত তিনি স্বদেশ প্রেমের বিষয়টি প্রকাশিত হয়েছে। আমরা সবাই ছোটবেলার স্মৃতিকে কাতর করে থাকি, আমরা সবাই ছোটবেলার স্মৃতিকে ধরে রাখি। সেই বাল্যকালে যে গ্রামের মিঠু পথ দিয়ে হাঁটতাম, যেখানে আমরা হাডুডু কাবাডি খেলতাম, ছোটবেলায় বন্ধুরা সবে দৌড়ে চলতাম, খাওয়ার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, শুধু খেলা আর খেলা। আর একবেলা স্কুলে গিয়ে তারপরে সারাদিন হই হুল্লোড় করে ঘুরে বেড়ানো, বিকেলবেলা ঘুড়ি উড়ানো, বিকেলবেলা খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, আরও দাঁড়িয়ে বান্দা সহ কত ধরনের খেলা। এইগুলো যদি একবার স্মৃতিতে মনে পড়ে যায়, মনে হয় যেন সেই শৈশবে আর কোনোদিন ফিরে যাওয়া হয় না, আর কোনোদিন কেউ চাইলেও সেই শৈশবে ফিরে যেতে পারবে না। গ্রামে যেখানে দল বেঁধে বন্ধুরা হাঁটতাম, এমনও হতে পারে সেই বন্ধুদের অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সেই স্মৃতি যদি একবার কারো মনে পড়ে, কেউ সুস্থভাবে থাকতে পারবে না। এটাই কবি সেই বিষয়গুলো মনে করে তিনি এই কপোতাক্ষ নদে, ছোটবেলায় তিনি নদীর ধারে বসে তার যে কলকল ধ্বনি শুনেছেন, তিনি এই ফ্রান্সের ভার্সাই শহরে বসে এই কবিতাটি তিনি লিখেছেন এবং বারবার তিনি অনুশোচনা করে বলেছেন, আর কি হবে দেখা যতদিন যাবে। তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে আমি জীবনে যতদিন বাঁচব, আমার এই কপোতাক্ষ নদের সাথে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন আমার যাওয়া হবে না এই কপোতাক্ষ নদের পারে যে আমার গাছগুলো ছিল, সেই গাছের ছায়ায় নিচে যে বসে আমি রোমান্টিকভাবে অনেক কবিতা লিখেছি, অনেক মজার জিনিস দেখেছি, আর কোনোদিন যাওয়া হবে না। আসলে এই কবিতার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন, মানুষ একবার তার ছোটবেলার সেই স্মৃতিকে ছেড়ে আসলে আর কোনোদিন ফিরে যেতে পারে না। একবার যদি কেউ বাড়ি থেকে বের হয়, সে কিন্তু জীবনে আর কোনোদিন ফিরে যেতে পারে না। সে ওই বাড়িতে শুধু বেড়াতে যায়, মেহমান হিসেবে যায়। যেমন আমরা বের হয়েছি সেই পাথরঘাটা কলেজ থেকে, আমাদের সেই কলেজ থেকে বের হওয়ার পরে যে আমরা এখন কিন্তু শুধু বাড়িতে যাই শুধু বেড়াতে। সেই 2005 সাল কলেজ পাশ করার পর আমরা যে বাড়ি থেকে একবার বের হয়েছি, এখন বাড়িতে শুধু বেড়াতে যাই। এমন ঘটনাও হতে পারে, এমন ঘটনাও ঘটে থাকে, 90% মানুষ কিন্তু বাড়িতে চিরজীবনের জন্য শুধু লাশ হয়ে যায়, আর বাকি মাঝখানে যে যায় সে স্থায়ীভাবে কোনোদিন যায় না, শুধু বেড়াতে যায়, মেহমান হিসেবে যায়। স্থায়ীভাবে বাড়িতে একবারে ফিরে যায়, সেটা মৃত্যু। যখন মৃত্যু হয় তখনই সে স্থায়ীভাবে বাড়িতে ফিরে যায়। কবি মূলত এই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে এই কপোতাক্ষ নদের এই স্মৃতি, এইগুলো মনে করেই কিন্তু তিনি এই বিষয়গুলো লিখেছেন। এবারে আমরা লিখি, সাময়িক মোহে পাশ্চাত্য সাহিত্যে আত্মপ্রতিষ্ঠায় তিনি ব্যর্থ হয়ে প্রবাস জীবনে স্বদেশের প্রতি তার অনুরাগের স্বরূপ স্মৃতি বিজড়িত বর্ণনায় স্পষ্ট হয়েছে। তিনি কিন্তু এই ইংরেজি সাহিত্যের প্রতি, এই বিদেশি একটি ভাষার প্রতি কিন্তু সাময়িকভাবে তিনি কি লোভে পড়েছিলেন ওই ভাষার প্রতি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে পরধন লোভে মত্ত আমি, পরধনের কি লোভে আমি মাতাল হয়েছি, মত্ত হয়েছি। আচ্ছা, তাহলে চতুর্দশপদী কবিতা বলতে কিন্তু ইংরেজিতে সনেট বলা হয়, বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয়। এখানে মূলত 14টা লাইন থাকে, প্রথমে থাকে 8টা লাইন, তারপরে থাকে 6টা লাইন। এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ। অক্টেভ 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 বলা হয় অক্টেভ। আচ্ছা, এটাকে বলা হয় অক্টেভ, যেটাকে ইংরেজিতে বাংলায় বলা হয় অষ্টক, আর এটাকে বলা হয় ষষ্টেক। ওকে, সেস্টেট বলা হয়, সেস্টেট সেস্টেট বলা হয়, এটাকে বলা হয় শতক, ষষ্ঠক বলা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি কি বলছে। এটাকে ইংরেজিতে সনেট বলা হয়। এটার কিন্তু জনক আগেই বলেছি, ফ্রান্সের পেত্রাক। মূল যে সনেটের যে জনক, এটা এই সাহিত্যে প্রথম সনেটটা এনেছেন ফ্রান্সের পেত্রাক। ওকে, এটা 14 লাইনের, প্রথম থাকে 8 লাইন, তারপরে থাকে 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এটাকে ইংরেজিতে বলা হয় অক্টেভ। পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট, যেটাকে বাংলায় বলা হয় ষষ্ঠক। আর এটার মিল বিন্যাসটা কিভাবে, এইটা একটু মনে রাখতে হবে। ক খ ক খ ক খ খ ক শেষের দিকে। তাহলে কিভাবে বললাম, প্রথম 8 লাইন হবে ক খ ক খ ক খ খ ক, এই হলো প্রথম 8 লাইন। তারপরে কি গ গ গ গ গ গ। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা এই কবিতাটা দেখতে চাই। আমাদের কিন্তু পাশেই পিকচারে কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ এই কপোতাক্ষ নদকে কিন্তু দেওয়া হয়েছে
মাইকেল মধুসূদন দত্ত। মূলত তিনি ছিলেন হিন্দু ধর্মের, এই জন্য নাম ছিল মধুসূদন দত্ত। কিন্তু 1843 সালে যখন তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হলেন তখন তার নাম হয়ে গেল মাইকেল, নামের সাথে চলে আসলো মাইকেল। মূলত তিনি লন্ডন যাবেন এই লোভে পড়েই কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। খ্রিস্টান ধর্ম গ্রহণের একটা অন্যতম কারণ ছিল এটা। ওকে, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তাহলে মাইকেল মধুসূদন দত্তের এখানে এই কিন্তু কপোতাক্ষ নদটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। এই কিন্তু সেই কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ। ওকে, তাহলে আমরা এবার এইখানের কপোতাক্ষ নদের এই বিষয়টা একটু দেখব। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার জানা দরকার, পরীক্ষায় আসে। এখানে কিন্তু বলা হয়েছে কপোতাক্ষ নদ। এই নদ শব্দটা কিন্তু মনে রাখতে হবে, নদ আর নদী কোথা থেকে আসে, ঠিক আছে? এই বিষয়টা একটু আমরা একটু কথা বলি। প্রথম কথা হইল নদ, আর একটা হইল নদী, ঠিক আছে? নদটা হইল পুরুষ, নদটা হইল পুরুষবাচক শব্দ, পুরুষ, আর এইটা হইল স্ত্রীবাচক শব্দ। এবার আমরা বানান দেখে এটা আসলে নদী বা নদ এরা তো আসলে পুরুষ আর মহিলা হতে পারে না, এরকম পুংলিঙ্গ জাতীয় পুংলিঙ্গবাচক শব্দ হইল নদ, আর এটা হইল স্ত্রী লিঙ্গবাচক শব্দ। এই যে সমস্ত শব্দ মানে যেমন কপোতাক্ষ, এইটা বানান করতে কিন্তু স্বরোয়া আছে, কপোতাক্ষ স্বরোয়া বা ও, অথবা যদি কারো কোনো কিছু না থাকে শূন্য, স্বরোয়া বা ও, কপোতাক্ষ ও আছে, এইগুলো যদি থাকে এটাকে আমরা নদ বলি। তাহলে এরকম নদ আর কি কি থাকতে পারে, যেমন কপোতাক্ষ হইতে পারে, কপোতাক্ষের সাথে আর কি হইতে পারে, ব্রহ্মপুত্র, আমরা এইভাবে লিখতে পারি ব্রহ্ম, তাহলে ব্রহ্মপুত্র, এখানে কিন্তু ও আছে, এটাও ব্রহ্মপুত্র, এটা একটা। আচ্ছা আচ্ছা, কংস নদী রয়েছে একটা, কংস নদ রয়েছে একটা, কংস ও আছে, তাহলে কপোতাক্ষ ও আছে, ব্রহ্মপুত্র অর্থাৎ শেষে কিন্তু সরোয়া বা ও এইগুলো যুক্ত আছে, কংস নদী, কংস নদী, কংস নদী। আচ্ছা, আর কি আছে, নীল নদ, নীল নদ কেমনে বানান করব, নীল, এটার সাথে কি আছে, লয়ের সাথে ল যোগ অ অথবা জিরো। ওকে, নীল নদ, এইগুলো হচ্ছে নদ। তাহলে আমরা কি কি নদ পাইলাম, কপোতাক্ষ একটা নদ, ব্রহ্মপুত্র একটা নদ, কংস নদ, নীল নদ, এইগুলো হচ্ছে নদ। আর যেগুলো আর বানানের শেষে সরেয়া আছে, সরেয়া, এইগুলো কিন্তু নদী, এইগুলো নদী। কেমনে আমি বলবো, যেমন বলতে পারি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে, বুড়িগঙ্গা, পদ্মা, ওকে, এইরকম যা আছে এইগুলো হচ্ছে, অথবা যেমন বিষখালী, ঠিক আছে, এইগুলো হচ্ছে নদী। ওকে, এবার আমরা কবিতায় চলে যাই, দেখি তিনি এই কবিতায় কি বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, তাহলে এবার আমরা এই কবিতাটা, তিনি আগেই আমরা বলেছি এটা ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি তার ছোটবেলার সেই বাল্যকালের স্মৃতিগুলো মনে করে কপোতাক্ষ নদীর তীরে বসে তিনি যে বিভিন্নভাবে এই গাছের নিচে বসে এই সৌন্দর্য দেখতেন, এইগুলো তিনি সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মনে পড়েছে, তিনি তখন কান্নায় বিজড়িত হয়ে গেছেন। এ শুধু কবি নয়, ছোটবেলার স্মৃতি আমাদেরও যখন মনে পড়ে, যে কোনো ব্যক্তিরই যখন মনে পড়ে, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তখন তিনি এই কবিতা, এইভাবেই মাইকেল মধুসূদন দত্ত এই কবিতা লিখেছেন। কি লেখা আছে এই কবিতায় দেখি, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বলছে সতত মানে কি, সব সময়, যে হে নদ তোমার কথা আমার সব সময় মনে পড়ে, তোমার কথা আমি বিরলে মানে কি নিরিবিলি আর কি, যেটাকে আমরা বলি নিরিবিলি, সেই বিরলে মানে নিরিবিলি সময় যখন একাকী থাকি, সেই কপোতাক্ষ তোমার কথা আমার খুব মনে পড়ে, আমি তোমার কথা একা একা যখন থাকি, নিরিবিলি ভাবে থাকি, তখন আমি তোমার কথা ভাবি, তোমার কথা আমার সব সময় মনে পড়ে, আমি যখন একা একাই থাকি তখন তোমার কথা ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতী রূপে তুমি জন্মভূমি স্তনে। আচ্ছা, এবার কি বলছে, সতত যেমতি লোক নিশার স্বপনে, বলছে সব সময় আমার নেশায় একটা কি, একটা স্বপ্ন, কিভাবে
মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনিটা কি? শহরে থাকলে যে মায়ার মধ্যে আমি ডুবে থাকি, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বলছে এই যে শহরে এসে আমি বিশাল কিছু হব, বাংলাদেশ ছেড়ে বা তৎকালীন সময় যে এইগুলা এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে আমি সেই লন্ডন এসে কিংবা ফ্রান্সের ভার্সাই নগরে এসে আমি বিশ্বকবি হব, এইরকম একটা ভ্রান্তির ছলনে একটা মায়া মন্ত্রধ্বনির মাধ্যমে, মায়া মন্ত্রধ্বনি শুনে আমি একটা ভ্রান্তির ছলনে আমি সবসময় পড়ে থাকি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। বলছে বহু দেশে আমি প্রচুর নদ দেখেছি, দলে দলে নদ দেখেছি, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু এই যে আমার তৃষ্ণা, আমার যে বুকের ভিতরে যে তৃষ্ণা রয়েছে, আমি সৌন্দর্য দেখতে চাই, কপোতাক্ষ নদের মতো একটা জিনিস দেখতে চাই, সেইটা এটা কোথাও আমি এটা গিয়ে পাইনি। এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এই কোনো নদের পানিতে আমার আসলে তৃষ্ণা মেটেনি। অর্থাৎ কপোতাক্ষ নদের মতো এরকম সৌন্দর্য, তার পানিতে যেভাবে তৃষ্ণা মিটে, এরকম দ্বিতীয় কোনো নদ বা নদী তিনি দেখেননি। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। বলছে যে স্তনে যেভাবে দুধ থাকে, সেইভাবে তোমার বুকে যে পানি, সেটাকেও তিনি এইভাবে যে স্তনের দুধের এটার সাথে তুলনা করেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে। এবার তিনি আক্ষেপ করে বলেছেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আর কি কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে? আমি কি আর কোনোদিন তোমার পাশে যে গাছগুলো রয়েছে, যে গাছের নিচে বসে আমি এই প্রকৃতির যে রূপ, এই রূপটা দেখতাম, এই যে কলকল ধ্বনি আমি শুনতাম এই নদীর, সেটা কি আমি আর কোনোদিন দেখতে পারবো? তিনি আক্ষেপ করে বলেছেন। এবং আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনেও এটা দেখি। আমরা সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত স্থান একবার ত্যাগ করলে আর কিন্তু ফিরে যাওয়া হয় না। আর হয়তোবা দেখতে যাওয়া হয় মেহমান হিসাবে, পার্মানেন্ট ভাবে আর কোনোদিন যাওয়া হয় না। যেদিন পার্মানেন্ট ভাবে যাওয়া হবে সেদিন হচ্ছে আমাদের মৃত্যু। এই যে বাড়ি থেকে একবার বের হয়, তারপর শুধু মেহমান হয়ে যায়। আর যখন পার্মানেন্ট হয়ে যায়, সেদিন মৃত্যু হয়ে গেলে তারপরে পার্মানেন্ট হয়ে যায়। জীবিত অবস্থায় কেউ আর ফিরে যেতে পারে না, শুধু মেহমান হিসাবে। ওকে, সেটাই তিনি আক্ষেপ করে বলেছেন, আমার আর কি হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। কি বলছে? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। কি বলছে? যে তুমি, অর্থাৎ এই কপোতাক্ষ নদটা কিন্তু আসছে ভৈরব নদী থেকে। ভৈরব, এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু ভৈরব নদী। ওকে, ভৈরব নদীর একটা শাখা নদী হচ্ছে কপোতাক্ষ। তাহলে এই কপোতাক্ষের পানি গিয়ে কোথায় পড়তো? ভৈরব নদীতে। এই জন্য কবি বলেছেন যে তুমি ওই যে তোমার পানিটা ওই যে ভৈরব নদীতে দিতে। তাহলে একজন প্রজা যেভাবে রাজাকে কর দেয়, অর্থাৎ এখানে রাজা বোঝানো হয়েছে ভৈরব নদীকে, আর এই প্রজা বোঝানো হয়েছে কপোতাক্ষকে। প্রজা যেভাবে রাজাকে কর দেয়, এই কপোতাক্ষ নদও সেইভাবে পানি কর দেয় কাকে? ভৈরব নদকে। এটা বোঝানো হয়েছে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, এই যে রাজা যে সাগর, এই সাগরটাকে ভৈরব যে সাগর, তার কথা বলা হয়েছে। সাগরের তিনি যে পানি দিতেন, সেই প্রজা যেভাবে কর দেয় সেইভাবে। বাড়িরূপ কর, অর্থাৎ পানির মাধ্যমে পানির মতো করে তুমি পানি দিতে, যেটা এটা করের মতো, এমনিতে গাবে। আচ্ছা, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রভাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। বলছে যে বঙ্গজ জনের কানে, বঙ্গজ জনের কানে, কি বলছে? বঙ্গে যিনি জন্মগ্রহণ করছে তার কানে শখে, বন্ধুর মতো, সখারীতি মানে কি? বন্ধুর মতো তুমি নাম তার। ওকে, বন্ধুর মতো তুমি যারা বঙ্গে রয়েছে তাদেরকে বলে দিও, এ প্রবাসে মজি প্রেম ভাবে, আমি এই প্রবাস জীবনে যে প্রেমের মধ্যে মজে আছি, লইছে যে তার, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ আমি এই প্রবাস জীবনে বসেও আমার এই যে সখার নাম, আমি এই প্রবাস জীবনে বসে কপোতাক্ষ নদের নাম স্মরণ করছি, এইটা তোমরা একটু বঙ্গে পৌঁছে দিও। এইটাই মূলত তিনি বলতে চেয়েছেন এখানে। ওকে, তাহলে এখানে কিন্তু একটা বিষয় আমরা বুঝতেই পারলাম যে তিনি
ফ্রান্সের ভার্সাই নগরীতে এই যে প্রবাস জীবনে বসে তিনি ছোটবেলার কপোতাক্ষ নদকে স্মরণ করছেন, ছোটবেলায় কপোতাক্ষ নদের যে স্মৃতি বিজড়িত স্থানগুলো সেগুলো স্মরণ করেছেন এবং আক্ষেপ করে বলেছেন, আর কি হবে দেখা যতদিন যাবে, আমি যতদিন জীবদ্দশায় বেঁচে থাকবো আর কি কোনোদিন যেতে পারবো। ওকে, এবং তার কিন্তু বিষয়টা আমরা দেখলাম যে 1842 সালে তিনি কিন্তু ব্যারিস্টারি পড়তে সেই বিলেতে যান এবং সেখানে কিন্তু তিনি 20 বছর থাকেন। 1862 সালে কিন্তু তার ব্যারিস্টারি পড়া শেষ হয়ে যায়। ওকে, এবং তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন মূলত ওই ব্যারিস্টারি পড়তে যাওয়ার সুবিধার জন্য। ওই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেই তিনি বিলেতে চলে যান, সেখানে গিয়ে ব্যারিস্টারি পড়া শেষে 1862 সালে। তারপরে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান, সেখানে পেত্রাক যিনি মূল সনেটের জনক তার এই চতুর্দশপদী কবিতাগুলো তিনি দেখেন, পছন্দ হয়। তারপরে তিনি বাংলা সনেট শুরু করেন, বাংলায় চতুর্দশপদী কবিতা লেখা শুরু করেন এবং সেখানে তিনি ইংরেজি কবিতার প্রতি কিন্তু আকর্ষিত হয়ে তিনি লিখেছিলেন ক্যাপটিভ লেডি। আগেই বলেছিলাম তিনি ভেবেছিলেন ক্যাপটিভ লেডি যে এই কবিতা, এই ইংরেজিতে কবিতা লিখেছিলেন, কিন্তু ওই দেশের ইংরেজি যারা কবিতা পড়ে, ইংরেজি ভাষা প্রেমীরা এই বিদেশি বাঙালির হাতে লেখা কোনো কবিতার বই পড়তে চাননি। ক্যাপটিভ লেডি লেখার পরে তিনি দেখলেন তার বইগুলো চলছে না মার্কেটে, তার বইগুলো কেউ টাকা দিয়ে কিনছে না। তিনি এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলেন, এক পর্যায়ে তিনি বিমর্ষ হয়ে পড়লেন। তিনি কিন্তু পরে বুঝতে পারলেন যে আমি পরধন লোভে মত্ত হয়ে আমি এখানে পড়ে আছি। এবং তিনি অন্য কবিতায় সেগুলো কিন্তু বলেছেন, যেমন বঙ্গভাষা নামে তার আরেকটা কবিতা আছে, সেখানে কিন্তু তিনি আক্ষেপ করে বলেছেন, সেখানে তিনি স্বীকার করেছেন, সেই কবিতায় তিনি লিখেছেন কি, স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। অর্থাৎ তিনি এই যে বিদেশি ভাষা ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে সেই ফ্রান্স কিংবা লন্ডনে পড়ে রয়েছেন, এতে মনে হচ্ছে তিনি এখানে ফকিরের মতো ভিক্ষা করতে এসেছেন, অথচ তার মাতৃকোষে রতনের রাজি। বাংলা ভাষা খুবই সমৃদ্ধ, তিনি এই সমৃদ্ধ ভাষা থেকে ভিখারির মতো তিনি ভিনদেশীদের ভাষার কাছে পড়ে আছেন। পরে একদিন স্বপ্নে তাকে একজন দেবী, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, একজন দেবী এসে বলল, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, মাতৃভাষায় ফিরে যাও, এ ভিখারি দশা কেন তো রাজি। তোমার মাতৃভাষাই তো অনেক স্ট্রং, বাংলা ভাষায় তুমি কবিতা লেখো, সচেতন হও, বাংলা ভাষায় তুমি জনপ্রিয় হবে। তারপরে কিন্তু তিনি এই দেশে এসে অনেক জনপ্রিয় হলেন এবং তিনি কিন্তু, আমরা আগেই বলেছিলাম, খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে তার পরিবার, তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দেয়। পরবর্তীতে তিনি যখন ভারতে আসেন, তার বন্ধু বান্ধব তারা কিছু আর্থিক হেল্প করেছে, এভাবে চলেছে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে হেল্প করতেন, এইভাবেই তিনি জীবন কেটেছে। এবং তিনি কিন্তু সেই যে একজন রাজ পরিবারের, তিনি একজন জমিদার পরিবারের সন্তান ছিলেন, জীবনের শেষ প্রান্তে কিন্তু তার বেশ আর্থিক কষ্টে কেটেছে। এইখানে বিভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া আছে, এগুলো আমরা জানি, এগুলো তো আমাদের জানা আছে, ঠিক আছে, এইগুলো এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, এখানে আর কি কি আছে আমরা একটু দেখি। এখানে একটা সৃজনশীল কবিতা, সৃজনশীল প্রশ্নের কথা বলা আছে। আমরা দেখবো যে একাদশ দ্বাদশে যে সৃজনশীল গুলো আসে সেইগুলো একটু দেখতে চাই আমরা। একটা উদ্দীপক দেওয়া আছে, কি বলা আছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এবার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, লাবণ্য একজনের নাম, উচ্চশিক্ষাতে ম্যাসাচুসেটস সিটিতে শিকড় গাড়তে হয়। অর্থাৎ MIST যেটাকে আমরা বলি, MIST, এটাকে বলা হয় কি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশ্বের সেরা 10টা বিশ্ববিদ্যালয়ের একটা, MIST। ওকে, এই মিস্ট হলো কোথায়, সেই যে ইংরেজিতে বলা হয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশ্বের অন্যতম এইটি একটা বিশ্ববিদ্যালয়, সেটার কথাই বলা হয়েছে। উচ্চশিক্ষাতে সে ম্যাসাচুসেটসে সিটিতে শিকড় গাড়ল, সেখানকার পরিবেশে সে খাপ খাইয়ে উঠতে পারেনি, সারাক্ষণ তার অন্তরে পড়ে থাকে দেশে অবস্থানরত মা বাবা, তার আত্মীয় স্বজনের কাছে। প্রবাসে জন্মভূমি বাংলার প্রকৃতি তার চোখ জুড়ে স্নেহের পরশ বুলিয়ে যায়, বাংলা গান না শুনলে তার চোখে ঘুম আসে না,
এভাবে শয়নে স্বপনে দেশ এবং দেশের মানুষগুলো তার নিকট স্বপ্নময় হয়ে ওঠে। একজন যদি বিদেশে যায়, সেখানে তো একজন বাঙালি, একজন বাংলাদেশি পাড়া প্রতিবেশী দেখতে হবে স্বপ্নে, বাস্তবে তো দেখা খুব কঠিন। আচ্ছা, কি বলছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটা? আগেই বলেছি, তার মেঘনাদ বধ যে কাব্য, মেঘনাদ বধ কাব্য হচ্ছে তার অমর কীর্তি। তিনি যা লিখেছেন তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, বাংলা সাহিত্যে যেটা অসাধারণ স্থান দখল করে নিয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। চতুর্দশপদী কবিতা বলতে মূলত কি বুঝায়? চতুর্দশপদী কবিতা বলতে মূলত 14 লাইন বিশিষ্ট এক ধরনের বিশেষ কবিতাকে বোঝানো হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সনেট, বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। এখানে শুরুতে থাকবে 8 লাইন, তারপরে থাকবে 6 লাইন। ওকে, আর ওই যে প্রথম 8 লাইন তাদের একটা মিল আছে, ক খ ক খ ক খ খ ক, এরপরে গ ঘ গ ঘ গ ঘ। এই হইল চতুর্দশপদী কবিতার এইভাবে লাইনের মিলগুলো। আচ্ছা, উদ্দীপকের লাবণ্যের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্য কোথায়? এটার তো অবশ্যই সাদৃশ্য রয়েছে। যেমন লাবণ্য বিদেশে বসে তিনি বাংলা গান, বাংলার মানুষ, এইগুলো তাকে স্বপ্নের মতো হয়ে উঠল। বাংলা গান না শুনলে তার ঘুম আসে না, বাংলার মানুষের কল্পনা করতে করতে স্বপ্নে চলে আসলো। কপোতাক্ষ নদের যে কপোতাক্ষ নদ যে কবিতা, সেখানেও তিনি কপোতাক্ষ নদের সেই ছোটবেলার কথা মনে করতে করতে, কপোতাক্ষ নদের স্মৃতি বিজড়িত স্থানগুলো মনে করতে করতে কবি এক পর্যায়ে তিনি হতাশ হয়ে গেলেন। যে তিনি কিন্তু বললেন যে আর কি হবে দেখা, যতদিন যাবে আমার সাথে কি আর কোনোদিন দেখা হবে এই নদীর? তিনি আক্ষেপ করে ফেললেন। এখানে লাবণ্য যেভাবে তার দেশের, তার স্থানের, তার স্মৃতি বিজড়িত স্থানের জন্য কাতর হয়ে গেলেন, ঠিক মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার এই স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের প্রতি তিনি হয়ে গেলেন। এরপরে কি জিজ্ঞেস করছে? লাবণ্য ও কবির ভাব অনুভূতির অন্তরালে কাজ করেছে গভীর দেশপ্রেম। উদ্দীপক ও কপোতাক্ষ নদ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে যে তাদের একটা গভীর দেশপ্রেমের কথা উঠে এসেছে, সেইটা ব্যাখ্যা করবা। তাহলে এই দেশপ্রেমটা কিভাবে ব্যাখ্যা করা যায়? যেমন দেশের মানুষের প্রতি। ওকে, এইখানে লাবণ্য কিন্তু তার যে গ্রামের মানুষ, তার দেশের মানুষের কথা উঠে এসেছে, এটাই কিন্তু একটা তার দেশপ্রেম। তারপরে কি এই মানুষের কথা গেল, তারপরে এখানের যে গানের কথা, সংস্কৃতির কথা বলে আসছে। তাহলে এখানে যে এই লাবণ্যের কথা বলা হয়েছে যে সে গান না শুনলে আর তার ভালো লাগে না, ঘুম আসে না, তাহলে এটা দিয়েই কিন্তু তার একটা দেশপ্রেমের কথা বোঝানো হয়েছে। ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত স্থানের কথা, কপোতাক্ষ নদে, সেই কপোতাক্ষ নদের যে স্মৃতি বিজড়িত জায়গাগুলোর কথা বলা হয়েছে, এগুলোই দিয়েই তার মূলত দেশপ্রেমের বিষয়টা ফুটে উঠেছে। তাহলে দেশের মানুষের বিষয়, দেশের গানের বিষয়, দেশের স্মৃতির বিষয়, দেশের সংস্কৃতি, দেশের আবহাওয়া, সব মিলেই কিন্তু সবগুলো একত্রিত করেই কিন্তু হয়েছে খাঁটি এবং বিশুদ্ধ দেশপ্রেমের কথা। এবারে আরেকটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, দেখি আমরা কি লিখেছে। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনারা। ওকে, প্রথমে একটা ধানের ক্ষেতের কথা বলা হয়েছে। ধানের ক্ষেতের মাঝখান থেকে একটা ছোট্ট একটা চিকন একটা পথ, সামনে কিন্তু নদী রয়েছে। আমার অস্তিত্বে গাথা, আমি উদাও নদীর মুগ্ধ, আমি উদাও নদীর মুগ্ধ এক অবোধ ভালো। বলছে কি যে একটা ছোট্ট ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা সরু পথ, ছোট্ট পথ, এই পথ দিয়ে গেলেই হচ্ছে আমার নদী। ওই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে থাকি। নদীর যে সৌন্দর্য, যে প্রকৃতি, মনোমুগ্ধকর যে ওখানের প্রকৃতি, সেখানে কিন্তু আমি উদাও হয়ে যাই, হারিয়ে যাই, এক মুগ্ধ, এক অবোধ বালক হলাম আমি। তার মানে ওই যে কপোতাক্ষ নদে যেভাবে বলা হয়েছে, সেই কপোতাক্ষ নদের তীরে প্রকৃতিতে যেভাবে কবি হারিয়ে যেতেন, এখানেও কিন্তু সেই রকমই একটা নদীর কথাই বলা হয়েছে। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের জনক কে? অমিত্রাক্ষর ছন্দের জনক হলো মাইকেল মধুসূদন দত্ত। ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? একটা ভুলের ছলনার মধ্যে ডুবে থাকা। যেমন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষার বড় একজন কবি হবে, এই রকম একটা ভুল ধারণার মধ্যে তিনি কাটিয়েছিলেন। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার যে ভাবটি প্রতিফলিত হয়েছে তা তুলে ধরো। তাহলে এই কপোতাক্ষ নদের যে সেই কলকল ধ্বনি শুনে কবি বড় হয়েছেন, ছোটবেলা কাটিয়েছেন, সেই নদীর দুই পাশের যে সৌন্দর্য,
যেগুলো দেখে কবি বিমোহিত হয়েছেন, ছোটবেলা কাটিয়েছেন, শৈশব কাটিয়েছেন, মূলত এখানেও তো সেই ঘটনাই বলা হয়েছে। একটা নদীর পাশে একটা ধান ক্ষেতের কথা বলা হয়েছে, সরু পথ, তাহলে মূলত দুইটা জিনিস একইভাবে বোঝানো হয়েছে। উদ্দীপকের ভাবতেই যেন কপোতাক্ষ নদীর মূল সুর। আসলেই তো এইখানে যেভাবে বলেছে যে আমি এই সৌন্দর্যে, এই প্রকৃতিতে হারিয়ে যাওয়া একজন বালক আমি, ওই কপোতাক্ষ নদেও তো মূলত কবি সেটাই বলেছেন যে আমি কপোতাক্ষ নদীর তীরেই বড় হওয়া, হারিয়ে যাওয়া একজন, ওইখানে প্রকৃতির সৌন্দর্যে ডুবে থাকা একজন বালক। তাহলে এইখানের উদ্ধৃতি আর মূলত কপোতাক্ষ নদীর যে মূল দুইজনার মূল সুর, মূল আলোচনা, মূল বিষয়বস্তু একই। এবার আমরা দেখতে চাই যে বিভিন্ন পরীক্ষায়, এইচএসসি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। সনেটের বৈশিষ্ট্যটা কি? সনেটে কি 8 চরণ, চরণ মানে হলো লাইন, 8টা লাইন থাকে, 14 মাত্রা না। 6 চরণ থাকে, 6টা লাইন থাকে না। 14 চরণ 14 মাত্রা, হ্যাঁ। 8 চরণ না। তাহলে কয়টা লাইন থাকে? আমরা জানি 14টা লাইন। প্রথম থাকে 8 লাইন, তারপর থাকে 6 লাইন। কপোতাক্ষ নদ কবিতায় যাকে রাজা রূপে কল্পনা করা হয়েছে, সেই রাজাকে কর দিত। রাজা মূলত হইল সাগর, রাজা হইল মূলত, সাগরটা ছিল রাজা, আর কপোতাক্ষ নদ প্রজারূপে সাগরকে কর দিয়ে আসতো। ওকে, এবার একটা উদ্দীপক দিয়েছে, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই। এ কার গান আমরা বুঝতেই পারছি। ওকে, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কফি হাউজের আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই। ওকে, এটা কলকাতার একটা বিখ্যাত গান, ঠিক আছে, যেখানে প্রচুর আড্ডা হইতো এক সময়, বন্ধুরা মিলে আড্ডা দিত। এক সময় পর্যায়ক্রমে সব বন্ধুরা হারিয়ে যায়, এক সময় শুধু স্মৃতি বিজড়িত। এই কফি হাউসটা কিন্তু এখনো আছে ওখানে, কিন্তু সেই বন্ধুরা আজ আর নাই। ওকে, তাহলে উদ্দীপকের প্রকাশিত অনুভূতি নিচের কোন রচনায় ফুটে উঠেছে? কোথায়? কপোতাক্ষ নদে কিন্তু একই ঘটনা ফুটে উঠেছে। কপোতাক্ষ নদ ও উদ্দীপকের অনুভূতির যে বিষয় মিল রয়েছে সেটা কি? স্মৃতিকাতরতা। খ, স্মৃতিকাতরতা, শুধু স্মৃতিকাতরতা। মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন কত সালে? খ্রিস্টান ধর্ম 1843 সালে। বঙ্গজ জনের কানে, বঙ্গজ জনের কানে মানে বঙ্গে জন্মগ্রহণ করেছে এমন একজনের কানে, বঙ্গজন এটা বলতে কি বোঝায়? বাংলায় জন্মগ্রহণ করেছেন এরকম বাংলায় নিবাসী জনগণ। 2 খ, নিচের উদ্দীপকটি পড়ুন এবং 7-8 নম্বর প্রশ্নের উত্তর দিন। হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। অর্থাৎ এইটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরই আরেকটা কবিতা, সেটা হলো বঙ্গভাষা কবিতা। সেই বঙ্গভাষায় কিন্তু তিনি আক্ষেপ করে বলেছেন, হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়ে যখন ক্যাপটিভ লেডি লিখলেন, সেটা যখন ওই দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হইল, তারপরে তিনি হতাশ হয়ে বললেন যে আমি বাংলায় ফিরে যেতে হবে। এবং ওই যে আরেকটা লাইন বললাম, স্বপ্নে একদিন একজন দেবী এসে বলল, তুমি মাতৃকোষ, তোমার অনেক শক্তিশালী মাতৃ সম্ভার, বাংলা ভাষায় চলে যাও, বাংলাদেশে ফিরে যাও, বাংলা ভাষায় কবিতা রচনা করো। স্বপ্নে তব কলুলক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। সেই কবিতারই কিন্তু লাইন। ওকে, তা সবে অবোধ আমি অবহেলা করি, অর্থাৎ বাংলা ভাষাকে অবহেলা করে সে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে গেছেন। উদ্দীপকের আঙ্গিকের সঙ্গে নিম্নের কোন কবিতার মিল রয়েছে? কপোতাক্ষ নদেরই কিন্তু মিল রয়েছে। উদ্দীপক এবং কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশিত হয়েছে কি? মূলত কি? বাৎসল্য প্রেম, অর্থাৎ বাল্যকালের যে প্রেম, অর্থাৎ মূলত ছোটবেলা থেকে যেখানে বাৎসল্য প্রেম। ওকে,
এবার আমরা পাঠ্য বইয়ের যে এগুলো দেখলাম, এবার বাকি আরো কিছু জিনিস আমরা দেখি। মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। দুগ্ধ স্রোতী রূপে তুমি জন্মভূমি স্তনে, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? দুগ্ধ স্রোতী রূপী তুমি, মানে দুধের মতো স্রোত তোমার। ওকে, মাতৃস্তনে যেভাবে দুধ থাকে, তোমার তোমার স্তনে সেভাবে পানি রয়েছে। কাকে বোঝানো হয়েছে? তুমি, কপোতাক্ষ নদকে। সনেটের অষ্টকে কয়টা চরণ থাকে? অষ্টক মানে 8টা। বিরলে বলতে কি বোঝানো হয়েছে? একান্ত নিরিবিলি, এটাকে বিরলে বোঝানো হয়। বাড়িরূপ কর, অর্থাৎ আমরা যেভাবে কর দিই রাজাকে, প্রধানমন্ত্রী, দেশকে কর দিই, তাহলে বাড়িরূপ কর মানে কি? পানি তুমি কর হিসেবে দিতে সাগরকে। জল রূপ খাজনা, বাড়ি মানে পানি। একেই কি বলে সভ্যতা? ওই যে বললাম, কিছু এই দেশের ছেলেরা কিছু ইংরেজি শিখে তারপর নিজেদেরকে বিরাট পণ্ডিত মনে করে এবং সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল। তারা তারা বড়দেরকে সম্মান করতেছিল না, কারণ আমি ইংরেজি শিখছি, তাই না? অনেক A+ পেয়ে বিভিন্ন জায়গায়, ওই যে সাক্ষাৎকারে বলছে আই এম GPA 5, সেই রকম কিছু ছেলে পেলে ছিল যারা ওই সময় ইংরেজি শিখে তারা এই দেশের আচার সংস্কৃতি কালচার ভুলে গিয়ে বড়দেরকে অসম্মান করত, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করত, কারণ সে ইংরেজি পারে। এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রহসন করে লিখেছিলেন। একেই কি বলে সভ্যতা? এটা তার একটা প্রহসন। কপোতাক্ষ নদ কবিতার সঠিক মিল আমরা জানি, ক খ ক খ ক খ খ ক গ গ ঘ গ ঘ গ। এটা কবি কার কাছে বঙ্গবাসীর কানে তার নাম পৌঁছে দেওয়ার জন্য মিনতি করেছেন? কার কাছে? কার কাছে যেন পৌঁছে দেয় যে আমি এই প্রবাস জীবনে কপোতাক্ষ নদকে স্মরণ করছি, এটা কপোতাক্ষ নদকে স্মরণ করছি, এটা তুমি একটু পৌঁছে দিয়ে কপোতাক্ষ নদের কাছে। কপোতাক্ষ নদের কাছে বইল যে আমি এই জন্ম এই প্রবাসে বসে তাকে স্মরণ করছি। সতত মানে হলো সর্বদা, যেটাকে আমরা বলি সতত মানে সব সময়। কবি কোন ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি অর্জন করেন? খ্যাতি অর্জন করেছেন মূলত বাংলা ভাষায়। কপোতাক্ষ নদ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হলো তার চতুর্দশপদী কবিতা বলি যে বইটা রয়েছে, যে কবিতার বই, সেখান থেকে। সনেটে ষষ্ঠক, ষষ্ঠকে কি থাকে? প্রথম থাকে অষ্টক, তারপরে ষষ্ঠক। অষ্টকে মানে ঘটনাটা উঠায় আর ভাবের পরিণতি হয় ষষ্ঠ, শেষের লাইনে। প্রথমে প্রেমের উত্থান হয়, তারপরে প্রেমের সমাপ্তি বা পরিণতি ঘটে। তাহলে শেষের যে 6 সেটাকে ভাবের পরিণতি হয়। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক? তার নাটক হইল, প্রথম সার্থক নাটক হলো কৃষ্ণকুমারী। কবি কিসের ছলনায় তার কান জুড়ান? মায়া মন্ত্র ধ্বনিতে। ওই যে বিদেশের মায়া সভ্যতা, বিল্ডিং, বড় বড় ভাষা, সাদা চামড়ার লোক দেখে তিনি এই মায়া জালে, মায়া মন্ত্র ধ্বনিতে, তিনি এই ছলনায়, তিনি একটা ভুল, একটা ছলনার মধ্যে ছিলেন মূলত। নিশা, নিশা শব্দের অর্থ কি? সকাল, নিশাচর, যেটাকে আমরা বলি রাত্রি। কবির মতে কপোতাক্ষ নদ কাকে রাজকর দেয়? কাকে দিত? সাগরকে দিত। ওই যে আমরা বললাম এটা ভৈরব, ভৈরব সাগর থেকে আসছে, কিন্তু কপোতাক্ষ নদটা আসছে ভৈরব। তাহলে কপোতাক্ষ নদের পানিটা গিয়ে ভৈরব নদীতে পড়তো এবং ভৈরব হইল রাজা, কপোতাক্ষ হইল তার প্রজা, সে পানি হিসেবে ওই সাগরকে কর দিত, পানি দিত। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম হলো রাজনারায়ণ দত্ত। ভ্রান্তির ছলনে, এটা তো আমরা একটু আগেই বললাম যে সে একটা ভুলের মধ্যে, বাস্তবতাকে ভুলে থাকা। বাস্তবতায় এই দেশ ছিল সুন্দর, এই ভাষা ছিল উন্নত, কিন্তু তিনি ইংরেজি ভাষাকে নিয়েছেন, ফ্রান্স বা ইংল্যান্ডকে দেশ হিসেবে নিয়েছিলেন। বঙ্গজন বলতে বঙ্গে যার জন্ম তাকে বঙ্গের জন বলে, বঙ্গজন। মেঘনাদবধ কাব্য, এটা কি ধরনের কাব্য? এটা একটা মহাকাব্য, কিন্তু মেঘনাদবধ আগেই বলেছি মহাকাব্য, মেঘনাদবধ এটা একটা মহাকাব্য। তার কবি বহু দেশে বহু নদ দেখলেও তার স্নেহের তৃষ্ণা মেটেনি কেন? কারণ কপোতাক্ষ নদ, কপোতাক্ষের প্রতি তার কি মাতৃস্নেহ কাজ করেছে। অন্য কোন নদী কপোতাক্ষের মতো বড় নয়, না আছে আরো বড়, অন্য নদীর জল পান করার অনুপযোগী, বিদেশে তৃষ্ণার্ত এগুলো নয়। সখারিতে, সখারিতে মানে কি? এটা বন্ধুর মতো, সখা, তাই না? বিভিন্ন বাংলা সিনেমায় গান রয়েছে,
সখী গো, এরকম সখা, সখা মানে হলো বন্ধু। ওকে, কোন কাব্য রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তিত হয়? এটা তিলোত্তমা সম্ভব কাব্য, যেটা তিলোত্তমার মাধ্যমে কিন্তু তিনি চতুর্দশপদী কবিতা শুরু করেছিলেন। এই অমিত্রাক্ষর যেটা, এটাকেই কিন্তু বলা হয় অমিত্রাক্ষর ছন্দ, মূলত এই তিলোত্তমা সম্ভব কাব্য থেকে। বঙ্গের সঙ্গীতে বলতে তিনি কি বুঝান? বাংলার সংস্কৃতি। বঙ্গের সঙ্গীত বলতে তিনি বোঝানো হয়েছে, বঙ্গের সঙ্গীত বলতে কিন্তু বাংলার সংস্কৃতি বোঝানো হয়েছে। তাহলে আজকে কিন্তু আমরা এই কপোতাক্ষ নদের টপ টু বটম সব আলোচনা করলাম। এই কবিতার আজকের পাঠ থেকে কিন্তু সকল ধরনের আলোচনায় তোমরা যে কোনো ধরনের সৃজনশীল ইনশাল্লাহ পারবে। ভর্তি পরীক্ষার যে কোনো ধরনের প্রশ্ন, একাদশ দ্বাদশের যে কোনো ধরনের এমসিকিউ, এছাড়াও চাকরির বাজারে যত ধরনের প্রশ্ন আসবে মাইকেল মধুসূদন দত্তের জীবনী থেকে এবং কপোতাক্ষ নদ থেকে যা আসবে সব ইনশাল্লাহ এক ক্লাসেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।